রাতে শাশুড়িমা ঘরে ঢুকে হেসে বললেন, তোমাকে একটু চিন্তিত দেখাচ্ছে, কিছু হয়েছে নাকি? আমি তাড়াতাড়ি উত্তর দিলাম, না শাশুড়িমা, কিছু হয়নি, আমি ভালোই আছি। তিনি তখন আমার পাশে এসে বসলেন এবং বললেন, তাহলে এত ভাবছ কেন? তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে মন খারাপ করো না। তার আন্তরিক ব্যবহার ধীরে ধীরে আমাকে স্বস্তি দিতে শুরু করল, যেন সব কিছু একটু চিন্তা হালকা হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ভর করেছিল। এক সন্ধ্যায় আমি ক্লান্ত শরীরে নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। চোখ বন্ধ করে শুয়েছিলাম, যেন সারা দিনের ক্লান্তি কাটানোর চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় শাশুড়িমা এসে আমার পাশে এসে বসে রইলেন। তিনি কিছু না বলে চুপচাপ আমাকে লক্ষ্য করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি বিছানার চাদরটা নিয়ে আলতোভাবে আমার গায়ে দিলেন। তারপর ধীরে ধীরে আমার মাথায় হাত বুলাতে লাগলেন, যেন তার স্নেহময় স্পর্শে আমি স্বস্তি পাই এবং আরাম বোধ করি। তিনি আমার অনেক যত্ন নিতেন, আমি তাকে বারণ করতে চাইছিলাম। আমার কিছু বলার আগেই শাশুড়িমা হঠাৎ করে আমার ঠোঁটের সামনে আঙ্গুল রাখলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, এই মুহূর্তে কিছু বলার প্রয়োজন নেই, বরং তোমার মাথায় একটু হাত বুলাতে দাও, এতে তোমার শরীরের ক্লান্তি কমে যাবে। আমার মনে তখনও কিছুটা অস্থিরতা ছিল। তিনি আবারও বললেন, অনেকদিন ধরেই কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু কখনো সাহস করে তোমাকে বলতে পারিনি। তারপর তিনি, হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের আজকের একটি রোমাঞ্চকর গল্পে স্বাগতম। আশা করছি গল্পটি তোমাদের ভালো লাগবে। গল্পটি শুরু হয় যখন আমি শহরে এসে শ্বশুরবাড়িতে থাকতে শুরু করি। আবার বয়স তখন ২৪ বছর। আমার মা-বাবা অনেক কষ্ট করে আমাকে উচ্চ শিক্ষা দিয়েছিলেন। পরে আমি চাকরি পেয়ে শ্বশুরবাড়িতে চলে আসি। আমার বাড়িতে মা-বাবা এবং স্ত্রী ছিলেন, তবে দুঃখজনকভাবে আমার স্ত্রী ১ বছর আগে একটি অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান। এর ফলে আমার শাশুড়িমা শহরে একাই থাকতেন, কারণ আমার শ্বশুর বিদেশে চাকরি করতেন। আমার শাশুড়িমা বাবাকে বলেছিলেন, কুনাল জামাইকে আমার কাছে পাঠিয়ে দাও, সে এখান থেকে নিজের দায়িত্ব পালন করতে পারবে। মা-বাবা ভেবেছিলেন এটা আমার জন্য ভালো সিদ্ধান্ত হবে, কিন্তু তারা জানতেন না যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি আমার মা-বাবার কথা মতো শ্বশুরবাড়িতে থাকতে শুরু করলাম এবং সেখান থেকেই প্রতিদিন আমার কাজের জন্য বের হতাম। শাশুড়িমা প্রথম থেকেই আমার সাথে খুবই বন্ধুভাবাপন্ন আচরণ করতেন। তিনি প্রায়ই বলতেন, তোমার শ্বশুর বাইরে চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি। আমার একমাত্র মেয়ে, তোমার স্ত্রী চলে যাওয়ার পর আমার অনেক ইচ্ছাগুলো অপূর্ণ রয়ে গেছে। আমি প্রতিবারই শাশুড়ি মাকে শান্ত করতাম, বলতাম, আপনি চিন্তা করবেন না, বাবা শীঘ্রই ফিরে আসবেন। কাজ থেকে ফিরে আসার পর দেখতাম শাশুড়িমা আমার জন্য সব সময় খাবার তৈরি করে রেখেছেন। তিনি আমার পাশে বসে ভালোবাসার সাথে নিজে হাতে আমাকে খাওয়াতেন। শাশুড়ি মায়ের এই যত্ন দেখে আমি খুব খুশি হতাম এবং ভাবতাম উনি আমাকে কতই না যত্ন করেন। দিনগুলো স্বাভাবিকভাবেই কাটছিল, তবে ধীরে ধীরে আমার শাশুড়ি মাঝে মাঝে রাতে আমার ঘরে এসে থাকতেন। তিনি কখনো কখনো আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে বিশ্রাম নিতে সাহায্য করতেন, যা আমাকে মাঝে মাঝে একটু বিভ্রান্ত বা অপ্রস্তুত করে দিত। শাশুড়ি মায়ের বয়স তখন মাত্র ৩৮ বছর ছিল, কিন্তু তার স্নেহময় আচরণ সবসময় স্বাভাবিক ছিল। আমি রাতে প্রায়ই একটু দূরে থাকতে চেষ্টা করতাম, যাতে নিজেকে অস্বস্তি থেকে বাঁচাতে পারি। তাকে আমি অনেক সম্মান করতাম, কারণ তিনি আমার বউয়ের মা, মানে আমারও মা। আমি একজন সাধারণ মানুষ, আমারও আবেগ ছিল। যখন শাশুড়িমা আমার প্রতি যত্নশীল হতেন, মাঝে মাঝে ভেতরে একটা ভিন্ন অনুভূতি হতো। তবে আমি সব সময় নিজেকে সংযত রাখতাম, কারণ সম্পর্কের মধ্যে থাকা সীমাবদ্ধতাগুলো আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে মেনে চলতাম এবং তা কখনোই লঙ্ঘন করতে চাইনি। শাশুড়িমায়ের বাড়ি ছিল বেশ বড়, কিন্তু তার জীবনের একটি শূন্যতা আমাকেও কষ্ট দিত। তিনি সব কিছু থাকা সত্ত্বেও তার স্বামী প্রায়ই দূরে থাকতেন। শাশুড়িমায়ের এই একাকিত্ব আমাকে ভাবাত। যদিও আমাদের বাড়ির অবস্থা এত ভালো ছিল না, তবুও তার প্রতি আমার মমতাও কম ছিল না। শাশুড়িমায়ের বিয়ের ১ বছর পর তাদের এক কন্যা সন্তান হয়েছিল। যখন সেই মেয়ে ১৮ বছর বয়সে পৌঁছেছিল, তখন তার সাথে বিয়ে হয়, কিন্তু বিয়ের ১ বছরের মধ্যেই সে অসুস্থতার কারণে আমাদের ছেড়ে চলে যান। এর ফলে আমার শাশুড়িমার আর কোনো সন্তান ছিল না। আমি সবসময় ভাবতাম শাশুড়ি মা হয়তো আমাকে তার সন্তানের মতোই ভালোবাসেন,
কিন্তু হয়তো সেটি আমার ভুল ধারণা ছিল। শাশুড়িমা প্রায়ই রাতে আমার মাথায় হাত বুলিয়ে বলতেন, তোমার শ্বশুরের খুব অভাব অনুভব করি। আমি তাকে শান্ত করার চেষ্টা করতাম, বলতাম শ্বশুরজি কাজের কারণে বিদেশে গেছেন, যদি তিনি দেশে কাজ পেতেন তাহলে কখনোই আপনাকে ছেড়ে দূরে যেতেন না। যখন তিনি ফিরে আসবেন তখন আপনার সব চিন্তা দূর হয়ে যাবে। শাশুড়িমার সব কথা শোনার পরও মাঝে মাঝে বলতেন, তুমি কি আমার কিছু আশা পূরণ করতে পারবে না? আমি সব সময় বিনয়ের সাথে উত্তর দিতাম, শাশুড়িমা, আমি তো সবসময় আপনার পাশে আছি, যে কোনো সময় কিছু দরকার হলে বলবেন। তবে তিনি হয়তো অন্য কিছু বোঝাতে চাইতেন, যা আমি তখন সঠিকভাবে বুঝতে পারতাম না। যদি আমি আগেই তার ইঙ্গিতগুলো বুঝতে পারতাম তাহলে হয়তো ভবিষ্যতে এত জটিল পরিস্থিতিতে পড়তে হতো না। এক গ্রীষ্মের দিনে আমি কাজ থেকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছিলাম। প্রচণ্ড গরমে আমি পুরো ঘামে ভিজে গিয়েছিলাম, তাই দ্রুত আমি শাওয়ার নিয়ে বাইরে এলাম। দেখি শাশুড়িমা ঘরের মধ্যে বসে আছেন, হাতে একটা তোয়ালে এবং আরেক হাতে ঠান্ডা শরবতের গ্লাস। তাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, আপনার কি কিছু দরকার ছিল? তিনি হেসে বললেন, না, তুমি এত গরমের মধ্যে কাজ থেকে ফিরেছ, তাই তোমার জন্য ঠান্ডা শরবত এনেছি। তিনি শরবতের গ্লাস নিয়ে আমার পাশে এসে বসলেন এবং আমার শরীর তোয়ালে দিয়ে মুছতে লাগলেন। আমার একটু অস্বস্তি হচ্ছিল, তবে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শাশুড়িমা আমাকে দেখে হেসে বললেন, তোমার শরীর বেশ সুঠিত, তুমি কি জিম করো? আমি হালকা হাসি দিয়ে বললাম, না শাশুড়িমা, ছোটবেলা থেকেই এমনই আছি। তিনি হারও মজা করে বললেন, সুস্বাস্থ্যের প্রতি আমার বরাবরই একটা দুর্বলতা আছে। তার এই কথা শুনে আমি হাসির সাথে বিশ্বাসটা উড়িয়ে দিলাম। আমার শাশুড়িমা দেখতে খুবই সুন্দর ছিলেন, তার রূপ যে কাউকে মুগ্ধ করতে পারত। কিন্তু যখনই তিনি আমার সামনে আসত আমি সব সময় নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম। তাই তাড়াতাড়ি শরবতের গ্লাস নিয়ে তাকে বললাম, আচ্ছা, আমি নিজে মুছব, আপনি চিন্তা করবেন না, আমি নিজেই কাজটা করে নিতে পারব। তুমি তো এমনিতেই সারাদিন ঘরের এত কাজ করো। এটা শুনে সে হাসতে হাসতে বলল, এটা তো আমার কর্তব্য। আর এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই আমি গভীরভাবে নিঃশ্বাস ফেললাম। আমি তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিচে লাঞ্চ করতে চলে গেলাম। ডাইনিং টেবিলে খেতে বসেছিলাম, তখন শাশুড়িমা এসে পাশে বসলেন এবং স্নেহের সাথে আমার হাত ধরে খাবার খাইয়ে দিতে চাইলেন। আমি বিনয়ের সাথে বললাম, আমি নিজেই খেতে পারব, কিন্তু তিনি শোনেননি, বরং নিজের যত্নের মাধ্যমে আমার পাশে ছিলেন। যখন তিনি আমার হাত ধরেছিলেন তখন কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম, তবে নিজেকে শান্ত রাখলাম। তার এই যত্নশীল আচরণে আমার মনে এক ধরনের স্নেহ তৈরি হলো, কিন্তু নিজেকে বোঝালাম এভাবে না ভাবাই ভালো। এরপর শাশুড়িমাকে বললাম, আমার পেট ভরে গেছে, এবং দ্রুত উঠে নিজের ঘরে চলে গেলাম। আমার এই আচরণে হয়তো শাশুড়িমা একটু অপ্রসন্ন হলেন, কারণ রাতের বেলা তিনি আমার ঘরে এসে জানতে চাইলেন, তুমি ঠিক আছো তো? তুমি কি আমার উপর রাগ করেছ? আমি বললাম, না না, এমন কোনো কথা নয় শাশুড়িমা। তারপর তিনি আমার পাশে এসে বসলেন এবং হাসি মুখে বললেন, তাহলে ব্যাপারটা কি? এই বলে তিনি আলতো করে আমার চুলগুলোকে স্নেহের সাথে হাত বোলাতে লাগলেন। তিনি আমার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলেন, যেন আমার সারাদিনের পরিশ্রমের ক্লান্তি একটু কমে। অফিস থেকে ফিরে এসে আমি সবসময় একটু ক্লান্ত থাকতাম। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, আর এটা দেখে শাশুড়িমা আস্তে করে বিছানার চাদরটা তুলে আমার গায়ে দিয়ে দিলেন আর বললেন, এসব ঠিক হয়ে যাবে, বেশি চিন্তা করো না। তিনি বুঝতে চেষ্টা করছিলেন আমার মানসিক অবস্থাটা, কিন্তু আমার মনের অস্থিরতা সহজে কমছিল না। আমি তাকে ঘুমাতে যেতে বললাম। তিনি হঠাৎই আমার ঠোঁটে আঙ্গুল রাখলেন এবং বললেন, তুমি কিছু বলো না, আমি তোমার মাথায় আলতোভাবে হাত বুলাতে চাই, এতে তোমার ক্লান্তি দূর হবে, বললেন তিনি। আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। তিনি আরও বললেন, অনেকদিন ধরেই তোমার সাথে এভাবে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু তুমি কখনোই আমার অনুভূতিগুলো বুঝতে চাওনি। ঠিক সেই সময় আমার ফোনের রিংটোন হঠাৎ জোরে বেজে উঠল, আর সেই শব্দে আমি হঠাৎ চমকে উঠে দ্রুত ফোন হাতে নিয়ে একপাশে সরে গেলাম। আমি লজ্জিতভাবে বললাম, আমাকে ক্ষমা করবেন, এ বলে ফোন হাতে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। শাশুড়িমা ঘরে বসেই আমাকে ডাকছিলেন, কিন্তু আমি তার কথার প্রতি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সরাসরি গার্ডেনের দিকে চলে এলাম। গার্ডেনে এসে আমি ভাবতে লাগলাম, যদি এই ফোন না বাজত তাহলে হয়তো আমি নিজেই বড় বিপদে পড়ে যেতাম। আমি সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমাকে শাশুড়ি মায়ের সাথে একটু দূরত্ব বজায় রাখতে হবে, এইটাই সবার জন্য ভালো হবে। এইসব ভাবতে ভাবতে আমি যখন ফোন তুললাম তখন আমার পুরনো বন্ধু রমেশের কণ্ঠস্বর শুনতে পেলাম। সে আমাকে বলল, কুনাল, আমি তোমার কোম্পানিতেই কাজ শুরু করেছি, এবার আমরা একসাথে কাজ করতে পারব। রমেশ আমার শৈশবের বন্ধু, যে আমার গ্রামের পাশের বাড়িতেই থাকত।
আমি তাকে আগেই বলেছিলাম যে আমি শহরে এসে একটা কোম্পানিতে কাজ করছি, আর আজ সে নিজেও সেই একই কোম্পানিতে যোগ দিয়েছে। আমার ছেলে ও মেয়ে একই বেডরুমে থাকত। একদিন গভীর রাতে হঠাৎ মেয়ের কান্নার মতো শব্দ শুনে আমি চমকে উঠলাম। শব্দটা এত অস্বাভাবিক ছিল যে আমার মনে অদ্ভুত এক উদ্বেগ তৈরি হল। আমার মেয়ে ফিসফিস করে বলছিল, ভাই একটু আস্তে, মায়ের ঘর একদম পাশে। তার কথাগুলো শুনে আমার মনে সন্দেহ জন্মায়। আমি আস্তে করে তাদের ঘরের জানালা দিয়ে উকি দিলাম, আর যা দেখলাম তা দেখে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমার নাম অর্পিতা। আমি একজন সাধারণ গৃহবধূ। আমার 2টি সন্তান ছিল, একটি ছেলে এবং একটি মেয়ে। মেয়ে আমার নিজের সন্তান হলেও ছেলে আমার দ্বিতীয় বিয়ের পর আমার জীবনে আসে। তাদের বয়সের ব্যবধান ছিল 4 বছর। আমার মেয়ের নাম ছিল পায়েল এবং ছেলের নাম ঈশান। আমি ঈশানকে নিজের সন্তানের মতোই ভালোবাসতাম। আমার দ্বিতীয় বিয়ের আগে পায়েল হোস্টেলে থেকে পড়াশোনা করত। সে তার নতুন বাবা এবং ভাইকে খুশি মনে মেনে নিয়েছিল, তবে সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার পড়াশোনা হোস্টেলেই শেষ করবে। আমি তার ইচ্ছার উপর জোর দিইনি। সম্প্রতি পায়েল তার গ্র্যাজুয়েশন সম্পন্ন করে বাড়ি ফিরেছে। একই সময় ঈশানও তার পড়াশোনা শেষ করেছে। তারা দীর্ঘদিন পরে একে অপরের সঙ্গে দেখা করল। কয়েকদিনের মধ্যেই তারা চাকরির জন্য অন্য একটি শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের চাকরি একই শহরে হলেও ভিন্ন ভিন্ন কোম্পানিতে ছিল। তারা সিদ্ধান্ত নেয় একসঙ্গে থাকলে খরচ কম হবে। আমারও তাদের এই সিদ্ধান্ত ঠিক মনে হয়েছিল, তাই তাদের একসঙ্গে থাকার অনুমতি দিয়ে আমি তাদের কাজের জন্য অন্য শহরে পাঠিয়ে দিই। কিন্তু সন্তানদের চলে যাওয়ার পর বাড়ি খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। তবুও আমি জানতাম তাদের নিজেদের জীবন গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ। আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। আমার স্বামীর পেনশন ছিল খুবই সামান্য, যা দিয়ে পুরো পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। সন্তানদের পড়াশোনার খরচ চালানোর জন্য আমরা আমাদের একমাত্র বাড়িটি বিক্রি করতে বাধ্য হই। বছরখানিক পরে আমাদের সন্তানরা চাকরি পেয়ে প্রতি মাসে কিছু অর্থ বাটাতে শুরু করে। আমি সেই অর্থ কিছুটা বাড়ির খরচে ব্যয় করতাম আর বাকিটা সঞ্চয় করতাম। এভাবেই 5 মাস কেটে যায়। তবে এই সময়ের মধ্যে আমি একবারও সন্তানদের দেখতে যেতে পারিনি। আমার স্বামী পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন এবং তার দেখাশোনার জন্য বাড়িতে আর কেউ ছিল না। 2 বছর পর দীপাবলির সময় ঘনিয়ে এলো। আমি সন্তানদের বাড়িতে আসার জন্য বলি, কিন্তু তারা কাজে ব্যস্ততার অজুহাত দিয়ে আসতে রাজি হয়নি। ফোনে তাদের কাছে আমার আকুতি জানালেও তাতে কোনো লাভ হয়নি। অবশেষে আমি নিজেই তাদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েই একদিন আমি আমার স্বামীর এক ঘনিষ্ঠ বন্ধুকে ডেকে তার যত্নের দায়িত্ব দিলাম এবং সন্তানদের কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করলাম। ট্রেন স্টেশন থেকে আমি ভিডিও কল করে তাদের জানালাম যে আমি আসছি। আমার বড় ছেলে ঈশান এই খবর শুনে বিস্মিত হয়। সে আমাকে বলল, মা, তোমাকে আসার দরকার নেই, আমরা 3 দিনের মধ্যে বাড়ি ফিরব। তার কথায় আমি তাকে প্রতিশ্রুতি দিলাম এবং বাড়ি ফিরে এলাম। 3 দিন পর খুব সকালে প্রথম ট্রেনে আমার সন্তানরা বাড়ি ফিরে এলো। তাদের দেখে আমার চোখে পানি চলে এলো। আমি তাদের বুকে জড়িয়ে ধরলাম। আমার মনে হল এটাই আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। আমি ঈশান ও পায়েলকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখে খুব খুশি হয়েছিলাম। তবে পায়েলের মধ্যে বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করলাম। গত 2 বছরে তার চেহারায় অনেকটা পরিবর্তন এসেছে। যেদিন তারা বাড়ি ফিরল, আমি লক্ষ্য করলাম যে তারা দুজনেই একসঙ্গে একটি ঘরে ঢুকে গেল। আমি ভেবেছিলাম পায়েল হয়তো তার ব্যাগ রেখে ঘর থেকে বেরিয়ে আসবে, কিন্তু 1 ঘণ্টা কেটে যাবার পরও তারা ঘর থেকে বেরোয়নি। তখন আমি চা ও নাস্তা নিয়ে তাদের ঘরে গেলাম। আমি বললাম, তোমরা দুজন কি এবার থেকে এই এক ঘরেই থাকবে? বাড়ির ছাদে আরেকটা ঘর আছে। ঈশান, তুমি সেখানে চলে যাও, এই ঘরটা পায়েল থাকুক। তখন ঈশান বলল, না মা, আমি পায়েলকে ছেড়ে অন্য ঘরে থাকতে পারব না। আমরা গত 2 বছর ধরে একই ঘরে থাকার অভ্যেস করে ফেলেছি, এখানেও ঠিক এমনই থাকব। তার কথা শুনে আমার একটু অস্বস্তি হল। আমি পায়েলের দিকে তাকিয়ে বললাম, পায়েল, তুমি এখন আর ছোট নেই, আর তোমার ভাইও বড় হয়ে গেছে। একই ঘরে থাকা কি ঠিক হবে? যদি কখনো তোমার একা থাকার প্রয়োজন হয় তখন কিভাবে ম্যানেজ করবে? তখন পায়েল উত্তর দিল, মা, আমরা যে শহরে কাজ করতাম সেখানে 2 ঘরের ফ্ল্যাটের ভাড়া অনেক বেশি, তাই আমরা গত 2 বছর ধরে একই ঘরে থেকেছি। যখন সেখানে থাকতে পেরেছি তাহলে এখানে কেন পারব না? আমার ছেলে ঈশান ও পায়েল একসঙ্গে একটি ঘরে থাকতে চেয়েছিল। আমি তাদের সিদ্ধান্তে আপত্তি করিনি। সেদিন আমি সারাদিন ঘরের কাজে ব্যস্ত ছিলাম। দুপুরে ঈশানের পছন্দের খাবার তৈরি করলাম এবং রাতে
পায়েলের পছন্দের চাটপাটা পথ রান্না করলাম। কিন্তু লক্ষ্য করলাম পায়েল খাবার খুব কম খেল। এটা আমার কাছে অস্বাভাবিক মনে হল। তখন আমি পায়েলকে জিজ্ঞেস করলাম, তুমি এত কম খাচ্ছ কেন? আগে তো তোমার প্লেট পুরো পরিষ্কার হয়ে যেত। পায়েল বলল, মা, এখন আমার রুচি বদলেছে। মেসে সাধারণ খাবারে অভ্যস্ত হয়ে গেছি। তুমি কাল থেকে সাদামাটা রান্না করো। তাদের মধ্যে এই পরিবর্তন দেখে আমার মনে হল বাইরে থাকার অভিজ্ঞতা তাদের আরও দায়িত্বশীল এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার ক্ষমতা শিখিয়েছে। তবে আমি লক্ষ্য করছিলাম তারা দুজনেই একে অপরের থেকে এক মুহূর্তও দূরে থাকতে পারছিল না। যেখানে পায়েল থাকত, ঈশান ঠিক সেখানেই চলে যেত। এক রাতে আমার স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি তাদের ঘরে গেলাম। আমার এবং তাদের ঘর পাশাপাশি ছিল। আমি ভাবলাম একটু তাদের সঙ্গে কথা বলি। ঘরে ঢুকে দেখি ঈশান পায়েলের হাত ধরে বসে আছে। আমাকে দেখে তারা চমকে উঠল, যেন তারা কিছু লুকোচ্ছিল। আমি সেই সময় কিছু বলিনি এবং বিষয়টি এড়িয়ে গেলাম। কিন্তু পরদিন সকালে এমন একটি ঘটনা ঘটল যা আমাকে চিন্তায় ফেলে দিল। সকালের দিকে আমি তাদের ঘরের দিকে গেলাম। দেখলাম বিছানার চাদরটা শুকাতে দেওয়া হয়েছে। এত সকালে কে চাদর ধুতে পারে? কৌতূহলী হয়ে আমি পায়েলকে জিজ্ঞেস না করেই ঘরের দিকে এগোলাম। দেখি ঘরের দরজা বন্ধ। ঠিক তখনই পেছন থেকে ঈশানের ডাক শুনলাম, মা, নাস্তায় কি বানিয়েছ? দরজার বাইরে এসে ঈশান আমাকে প্রশ্ন করল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমাদের ঘরের চাদর এত সকালে কে ধুয়েছে, কেন ধুয়েছে? আমার প্রশ্ন শুনে ঈশানের তো অস্বস্তিতে পড়ল। তার চোখ বারবার পায়েলের দিকে যাচ্ছিল। তখন পায়েল সামনে এসে বলল, মা, চাদরটা আমি ধুয়েছি। ওটাতে ধুলো জমেছিল, তাই বারবার হাঁচি আসছিল, এই জন্য সকালে ধুয়ে নিয়েছি। আমি বললাম, তোমাদের আসার আগে আমি সবকিছু পরিষ্কার করেছিলাম, চাদরে ধুলা আসবে কি করে? আমার প্রশ্ন শুনে পায়েল একটু বিড়ম্বনায় পড়ল। তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল সে কিছু লুকোচ্ছে। তখন ঈশান বলল, মা, আমার খুব খিদে পেয়েছে। তুমি কি চাদর নিয়ে কথা বলছো? আর আমি খেতে পাচ্ছি না। তুমি কি খাবার দেবে নাকি আমি বাইরে গিয়ে খেতে হবে? এ কথা শুনে আমি আলোচনা বন্ধ করে রান্নাঘরে নাস্তা বানাতে চলে গেলাম। পরে কাজের ব্যস্ততায় বিষয়টি ভুলে গেলাম। কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার দুই সন্তানের আচরণে বেশ পরিবর্তন এসেছে। পায়েল যে আগে আমার সঙ্গে অনেক গল্প করত, এখন বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকে। সে আমার সামনে বেশিক্ষণ থাকতে চায় না। সেদিন সন্ধ্যায় খাবার সময় পায়েলের হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। খাওয়া শুরু করতেই সে থালার দিকে তাকিয়ে রইল এবং কিছুক্ষণের মধ্যেই বমি ভাব শুরু হল। দ্রুত বাথরুমের দিকে ছুটল আর ঈশানও তার পেছনে গেল। আমি হতবাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম না হঠাৎ কি হল। আমিও বাথরুমের কাছে গেলাম। তখন ঈশান পায়েলকে কাঁধে ভর দিয়ে বাইরে নিয়ে আসছিল। ঈশানের পায়েলকে ধরে রাখার ভঙ্গি আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হল। তার এক হাত ছিল পায়েলের কাঁধে এবং আরেকটি ছিল তার কোমরে। এটি দেখে আমার মনে অদ্ভুত অনুভূতি হল। তারা এমন আচরণ কেন করছে? আমার মনে বিভিন্ন প্রশ্নে ভরে যেতে থাকল। আমার মন তখনও অস্থির ছিল, তবে কিছু বললাম না। পায়েলকে আরাম দেওয়ার জন্য আমি নিজেই তার পাশে গিয়ে তাকে হাত ধরে ঘরে নিয়ে এলাম। তারপর তাকে এক গ্লাস পানি দিলাম এবং জিজ্ঞেস করলাম, তোমার হঠাৎ এমন বমি ভাব হলো কেন? খাওয়া শুরুর আগেই তো বমি লাগছে। আমার প্রশ্নের উত্তর ঈশান দিল, মা, পায়েল ঘরে বসে তেলংশলা দেওয়া চিপস খেয়েছে, তাই এখন তার এমন লাগছে। পায়েলও ঈশানের কথা সমর্থন করে বলল, হ্যাঁ মা, আমি চিপস খেয়েছি, এখন থেকে আর এমন করবও না। আমি জিজ্ঞেস করলাম, এখন কেমন লাগছে? একটু খেয়ে নাও, তারপর বিশ্রাম করো। পায়েল বলল, মা, আমি অনেক চিপস খেয়ে ফেলেছি, এখন আর খেতে ইচ্ছে করছে না। আমি ঘুমোতে যাচ্ছি, তোমরা খেয়ে নাও। এটা বলেই পায়েলও তার ঘরে চলে গেল। তার না খেয়ে ঘুমোতে যাওয়াটা আমাকে বেশ অস্বস্তিতে ফেলল। রাতের খাবার শেষে আমি তার জন্য এক গ্লাস দুধ নিয়ে গেলাম। রাত তখন প্রায় ৯টা। দেখলাম তারা দুজনেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আমি দরজায় টোকা দিতে ঈশান দরজা খুলল। ঘরের ভেতরে তাকিয়ে দেখি পায়েল ঘুমিয়ে আছে এবং ঈশান তখনও জেগে আছে। পায়েলকে গভীর ঘুমে দেখে আমি তাকে আর ডাকলাম না। দুধ রেখে আমি ফিরে আসতে চাইলাম, কিন্তু বেরোনোর সময় আমার শাড়ির আঁচল দরজার খুঁটিতে আটকে গেল। যখন সেটা খুলতে চেষ্টা করছিলাম তখন ভেতর থেকে পায়েলের গলার শব্দ পেলাম। সে ঈশানকে বলছিল, ভাই, মা কি চলে গেল? তার কথায় বোঝা গেল সে ঘুমোনোর ভান করছিল। এই কথা শুনে আমি আবার দরজায় নক করলাম। ঈশান দরজা খুলে জিজ্ঞেস করল, মা, আবার কি হল? আমি সোজা জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে কি চলছে? পায়েল কেন ঘুমোনোর ভান করছে? পায়েল তখন উঠল এবং বলল, মা, আমি ভেবেছিলাম তুমি কিছু খাওয়ার জন্য নিয়ে এসেছ। আমি তো খেতে চাইনি,
তাই ঘুমোনোর ভান করছিলাম। তাদের এমন আচরণে আমার সন্দেহ আরও বাড়ল। আমি ঈশানকে বললাম, আজ রাত তুমি তোমার বাবার সঙ্গে আমার ঘরে শুয়ে পড়ো, আমি পায়েলের সঙ্গে থাকব। এই কথা শুনে ঈশান বলল, মা, আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। পায়েলও বলল, মা, আমি ভাইয়ের সঙ্গেই থাকব, ও না থাকলে আমার ঘুম আসে না। ওরা আমার কথা কিছুতেই শুনতে চাইছিল না। অবশেষে আমি বললাম, ঠিক আছে, তোমরা একই ঘরে থাকতে পারো, তবে আজ থেকে দরজা বন্ধ করবে না। ওরা বাধ্য হয়ে আমার কথা মেনে নিল। পরদিন সকালে আমার বড় দিদি বাড়ি এলেন। তার আগমনে সবাই খুশি হয়ে গেল। দিদি বললেন, আমি বিশেষ করে তোমাদের সঙ্গে সময় কাটাতে এসেছি। কথাবার্তার মাঝে দিদি পায়েলের বিয়ের প্রসঙ্গ তুললেন। তিনি বললেন, আমাদের পায়েল এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আমার বড় দিদি বললেন, পায়েল এখন বড় হয়েছে, ওর বিয়ের কথা ভাবা উচিত। কথার মাঝেই তিনি নিজের সঙ্গে আনা কয়েকজন ছেলের ছবি বের করলেন। দিদি যখন পায়েলকে ছবিগুলো দিলেন, তখন ঈশান তাড়াতাড়ি ছবিগুলো নিজের হাতে নিয়ে নিল। ঈশান বলল, মাসি,